আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়েছে জানালেন সাবেক কমিশনার। নির্বাচন সুষ্ঠু করতে ইসির শক্ত অবস্থানের প্রশংসা। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, হত্যার ২৫ বছর পর রায়। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত, যান্ত্রিক ত্রুটিতে আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দা পৌঁছেছে, সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের বিমানবন্দরে অভ্যর্থনা। গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্র জনতার বিক্ষোভ, অবিলম্বে ইসরায়েলে মার্কিন সহায়তা বন্ধের দাবি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে ছিল প্রকৃতি, নানা কথামালায় কবিগুরু বলেছেন পরিবেশের কথা। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। আন্তর্জাতিক মানদণ্ডে সিভিল এভিয়েশন একাডেমির সিলভার সদস্য পদে মানোন্নয়নের খবর। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখন সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যে ভোট পড়েছে তা বাংলাদেশের স্থানীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বলেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। চ্যানেল আইকে তিনি বলেছেন, ভোট নিয়ে রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ব্যর্থ হলেও ভোট বর্জনের রাজনৈতিক কৌশলে বিএনপি সফল হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু করতে ইসির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। ৪ ধাপের উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে বুধবার। এতে ভোট পড়েছে প্রায় ৩৫%। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বিশেষ কেউ অংশ নেয়নি। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা ভোটও ৭ জানুয়ারির একতরফা জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি। জাতীয় সংসদ নির্বাচনের যে ধারা, সেই ধারাবাহিকতাই এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি ভোটটা হয়েছে নিজেদের মধ্যেই, সরকারি দলের নিজেদের মধ্যেই নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সমস্ত ইনস্ট্রাকশন সরকারি দলের একেবারে কঠোরভাবে দেওয়া হয়েছিল, সেই সব ইনস্ট্রাকশন দলীয় লোক মানেনি। এখানে সেন্টার থেকে বললো আর সবাই কথা মেনে যাবে, তেমন হয়নি। কাজে এই যে একটা পার্টি এটা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছিল, সেটাতে পার্টি হ্যাজ ফেইলড। এত কম সংখ্যক ভোটার উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে অন্য কোন স্থানীয় নির্বাচনে হয়নি বলেও হতাশা এই বিশ্লেষকের। কারণ লোকাল একটা ইলেকশনে ৩০%, ৩৪% ভোট পড়া আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, লোকাল বডি ইতিহাসে এরকম হয়নি। এমনকি দলের সমর্থকরাও গিয়ে ভোট দিছে বলে মনে হয় না। ৩০% তো শুধু দলের সমর্থক হতে পারে না, যেখানে তারা মেজরিটি বলে এত মেজরিটি পাচ্ছে। ৩০% কিভাবে একটা দলের সাপোর্টার হতে পারে? দলের সাপোর্টার মিনিমাম তো ৪০, ৪৫, ৫০% হওয়ার কথা, তারাও যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনার দায় সরকারি দলের একার নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়ায় বিএনপির ভোট বর্জনের কৌশল সঠিক। দৃশ্যত আমি যেটা দেখছি, তাদের যে ফিলোসফি বা তারা যে পলিটিক্যাল লাইনে চলছে, তাতে আমি মনে হয় যেটা তারা একদিক থেকে সাকসেসফুল এই কারণে যে এত প্রলোভন, এত কিছু পরেও কিন্তু দলটা ভাঙেনি। অপোজিশন একটা জিনিস তারা অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে তাদের পার্টি সুসংহত আছে, এটা যে কারণেই হোক। উপজেলা ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ শক্তিশালী ছিল বলে প্রশংসা করেন সাবেক এই নির্বাচন কমিশনার। এখন বাংলাদেশে গণতন্ত্র আদৌ আছে কিনা, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন দেশে এবং বিদেশে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই
বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২। তাদের ২ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। খালাস পেয়েছেন ৬ আসামি। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক এই রায় ঘোষণা করেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাব ছিল উল্লেখ করে রায়ে আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দীর্ঘ ২৫ বছর পর ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করলেন আদালত। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুর ১টায় রায় পড়া শুরু করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অন্যতম অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ৬ জন। সে সময় আদালতে হাজির ছিলেন ৯ আসামির ২ জন। সে একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে। ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসেনি যে এই মামলা আমার আসামি সানজিদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে জড়িত ছিল না। শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছর কে ফিরে দিবে। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেওয়া হয়েছে মামলার সিডিও। আদালতের যে অবজারভেশন সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া। ১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর রাজধানীর বনানীর ক্লাব ট্রাম্পের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। খুন হওয়ার পরের বছর আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশিস রায় চৌধুরী সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০১ সালে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম। পরে উচ্চ আদালতের আদেশে ২০২২ সালে আবার বিচার কাজ শুরু হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন। প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। এতে আরেক পাইলট প্রাণে বেঁচে যান। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নৌবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আকাশেই আগুন ধরে যায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দা পৌঁছেছে। জেদ্দার স্থানীয় সময় সকাল 11টায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক, কনসুলেটের শ্রম মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল ইসলাম, রিয়াদ দূতাবাসের প্রেস সচিব আসাদুজ্জামান। এ সময় বিমানবন্দরে সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েদ আল খোয়ামি, পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও ওমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। এর আগে সকাল 7:15টায় সরকারি ব্যবস্থাপনায় 415 জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট যাত্রা করে। রাসেল জমাদারের ভিডিওচিত্রে চকম আলী তার রিপোর্ট।
বৃহস্পতিবার ভোরে শুরু হয় বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। পরে বিমানবন্দরে মোনাজাতে সাফল্য কামনা করা হয়। প্রথম ফ্লাইট থেকেই সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর বাংলাদেশ অংশের হজযাত্রীদের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। ফ্লাইটে উঠে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী এবং অন্যরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভিতরে অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি সবাই। শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ যেন আমাকে পবিত্র হজের সকল কার্যক্রমগুলো সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমি হজে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ হজযাত্রী নিয়ে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ভোরে ঢাকা থেকে জেদ্দায় গেছে। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৫,২৫৭ জনের হজে যাওয়ার কথা রয়েছে। 10 জুন পর্যন্ত চলবে হজের ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নিজের নামে আর কোনো প্রকল্প নিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয় এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে প্রায় ৫,৫০০ কোটি টাকা ব্যয় ধরে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সরকারের লাভজনক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন প্রকল্প না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। অর্থনীতিতে চ্যালেঞ্জিং এই সময়ে কৃচ্ছতা সাধন এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ব্যাপারে সজাগ থাকার তাগিদ আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা। ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও রাজনৈতিক সহায়তা দিয়ে অমানবিক আচরণ করছে যুক্তরাষ্ট্র। শাকির আদনানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। এমনকি ঈদের দিনও ফিলিস্তিনে মানুষ হত্যা থামেনি। ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে সমবেত হন ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাম সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন। তবে মার্কিন দূতাবাস যাওয়ার আগেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। মানুষের উপর এরকম গণহত্যা আমাদের কাম্য না। আমরা চাচ্ছি যে তাদের উপর এই গণহত্যা বন্ধ করা। তাদের অস্ত্র, তারপর হচ্ছে তাদের সাথে যে সহমত, এইসব নিয়েই আমরা তো বলার কিছু নেই। এখানে এক্সট্রাভাবে সবাই সবকিছু জানে যে কিভাবে কাকে সহায়তা করছে। দীর্ঘ 70 বছর ধরে ইসরায়েল যে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে সেটা মার্কিন মদদে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব মানবতার কথা বলে আসছে প্রতিনিয়ত, কিন্তু সেই মানবতা প্যালেস্টাইন ইস্যুতে তাদের কোথায় যায়? ইসরায়েলি প্রশাসন আসলে এখন আর যুদ্ধ যেতে চায় না। তারা কিন্তু নানা নীতি নিয়ে এই হামলাটাকে জায়েজ করতে যাচ্ছে। প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিলে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রী থাকতে এমন অনেক প্রকল্প পাশ করতে হয়েছে যা আদতে দরকার ছিল না, বলেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বর্তমানে তিনি ওই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বিআইডেস মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল নিতান্ত উপস্থাপনকারীর। জিডিপির মতো বিষয়ে গ্রামের মানুষ বোঝে না, তারা বোঝে উন্নয়ন। সেই বিচারে সরকার সফল বলেও মন্তব্য করেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস মিলনায়তনে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা। বইয়ের লেখক বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর সাদিক আহমেদ, বর্তমানে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক। 13টি অধ্যায়ে মূল্যস্ফীতি, বিনিময় হার, বিদেশি মুদ্রার মজুদ পরিস্থিতি, রপ্তানি বহুমুখীকরণ, অর্থ পাচার ঠেকাতে আমদানি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে এর প্রভাব, জিডিপির তুলনায় রাজস্ব আয়ের করুণ দশাসহ নানা বিষয়ে নির্মোহ তথ্য-উপাত্ত তুলে ধরেছেন লেখক। And again, to stem the slide of the exchange rate, the government had no choice. So I don't think it was done by intention. There was no option but to let the exchange rate depreciate by whatever it happened, 20-25%. That was unintentional because there was no reserves available to protect the exchange rate, simply said. It was not a conscious policy decision. বইটি নিয়ে আলোচনা করেন খ্যাতিমান অর্থনীতিবিদরা। We need to act, and we need to act in unison. We need to act simultaneously without consulting anybody, just taking a decision by a layman who has no experience about the finance, no experience about the planning. তো ব্যাংকিং কমিশন হয় করতে হবে, যদি কমিশন না করতে চান তাহলে ব্যাংকিং কমিটি করেন। আপনার এনপিএল এর যে মাউন্টেন প্রবলেমটা সেটা রিজলভ করতে হবে তো, এবং সেখানে তো আমরা হাত দিচ্ছি না। অবশ্য অর্থনীতিবিদদের সমালোচনার সাথে একমত হতে পারেননি সরকারের নীতি নির্ধারকরা। গ্রামের লোকেরা প্রবৃদ্ধি বুঝে না, তারা বুঝে উন্নয়ন একটা শব্দ। এবং এডিবিতে যে সকল প্রকল্প আমি প্রতি মঙ্গলবারে প্রায় কিছুদিন আগ পর্যন্ত তুলে নিতাম পেশকার হিসাবে এডিবির সামনে, আসলে কি সকলটা কি প্রকল্প না প্রকল্প নয়, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। এমন প্রকল্প যেখান থেকে কোনো সাঙ্ক জন্মেই যার আজন্ম পাক, জন্মেই যে সে ডুবে জন্মাচ্ছে, এই সকল প্রকল্প আমরা বিশাল বিশাল পরিমাণে সম্পদ দিয়ে আমরা পাঠ করেছি। করতে হয় আমার কাজ এটা মিস্ত্রি হিসাবে। যদি স্ট্রং অলিগোপলিস্টিক টেন্ডেন্সি মার্কেটে থাকে তাহলে তোমার কোনো পলিসি তো কাজ করবে না। ইয়েস, বাট if you set correct prices for foreign currency, if you set correct prices for borrowing, then these people would not have access to the resources with which they manipulate the market. So the choice is between changing each of them and to have an eye whether they are doing something wrong. অর্থনীতির স্বার্থে বাস্তবতা স্বীকার করে সরকারকে নীতি সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান আলোচকরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ট্রানজিট ব্যবহার করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত অংশীদার হতে চায়। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দেখা করার পর মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আলোচনা হয়েছে। বুধবার রাতে দুদিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ট্রানজিট ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়েও তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। এবং আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা তিনি করেছেন সুনিপুণভাবে। তাঁর শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে তার লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে দেখুন আলিমাল রাজির টেক্সট রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে
বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোটগল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিমাল রোজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। রবীন্দ্র জয়ন্তী উদযাপনে বিশেষ আয়োজন। রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে 140 জনকে রপ্তানি এবং এফবিসিসিআই 44 জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সিআইপি কার্ড গ্রহণ করেন। এছাড়া বেঙ্গল গ্রুপের জসিমউদ্দিন, শাহিনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয়। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। আমাদের অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনার নেতৃত্বে কাজ করব। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডির যারা সিআইপি হলেন তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজা ইসরায়েলি হামলায় আরো 55 জন নিহত। রাফায় সর্বাত্মক অভিযান চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি।
মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ। এখন টাকা বাঁচাতেও হবে দ্বিগুণ। আইডিয়া, সব হবে দ্বিগুণ, সব হবে দ্বিগুণ। আম্মু, দ্বিগুণ বাঁচানোর জন্য মাটির ব্যাংক। বাহ, কিন্তু দাগও লেগেছে দ্বিগুণ। এখন পাউডারও লাগবে দ্বিগুণ। না, আমার মাটির ব্যাংক আছে না, নতুন সার্ফ এক্সেল। এটি সাধারণ পাউডারের তুলনায় লাগে অর্ধেক, তাই ধোয়া যায় দ্বিগুণ কাপড়। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। সার্ফ এক্সেল 150 না, 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। আর নয় বিদেশে সঞ্চয়। ডাচ বাংলা ব্যাংকের অফশোর ব্যাংকিং এ দিচ্ছে সর্বোচ্চ 8.40% ইন্টারেস্ট। ডাচ বাংলা ব্যাংকের সাথে একটি অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন। আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই সঞ্চয় করুন। অনাবাসী বাংলাদেশি ব্যক্তি নিজের নামে বা আপনজনের নামে এবং বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মেয়াদ সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর। জমাকৃত অর্থ মুনাফা সহ বিদেশে ফেরত নেওয়া যায়। এই অ্যাকাউন্টের মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত। অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে ভিজিট করুন www.dutchbanglabank.com/offshorebanking অথবা কল করুন +8801। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। মানব পাচার মামলায় রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কর্ণধার মিল্টন সমাদ্দারকে। 2 মামলায় তাকে 7 দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে 900 লাশ দাফন করা হয়েছে। এমন ভিডিও মিল্টন মানুষের সহানুভূতি আদায় ও টাকার জন্য করেছে। গোয়েন্দা প্রধান জানিয়েছেন আশ্রমে বিভিন্ন অপারেশন এবং অসুস্থদের নির্যাতনের কথা স্বীকার করেছে মিল্টন সমাদ্দার। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ। পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে তার সমাধিতে শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মুজিব উদ্দিন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক আলোচনায় গয়েশ্বরচন্দ্র বলেন দেশের মানুষ নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। এই সরকারকে বয়কট করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিলেও গাজায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 55 জন নিহত ও 200 জন আহত হয়েছেন। এমন অবস্থায় রাফায় সর্বাত্মক হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অব্যাহত হামলার মধ্যে আল শিফা হাসপাতালে মিলেছে তৃতীয় গণকবরের সন্ধান। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ ও সিনেমা। এরই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে নতুন সিনেমা অপরাজেয়। সিনেমাটি নির্মাণ করেছেন প্রয়াত কিংবদন্তি নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি। গেল বছর মৃত্যুর ঠিক আগে অপরাজেয় ছবির শুটিং সম্পন্ন করেন ঘুড্ডি খ্যাত নির্মাতা সৈয়দ জাকি। ফরিদুর রেজা সাগরের একা গল্প অবলম্বনে সৈয়দ সালাউদ্দিন জাকির এই ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফজাল হোসেন ও দীপা খন্দকার। এছাড়াও অভিনয় করেছেন তাহমিনা অথই, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন সহ অনেকে। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ।
ডমিনিকান রিপাবলিকের পুন্টা কানায় অনুষ্ঠিত ICAO এর সভায় ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরির সদস্য পদে উন্নীত হয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি। রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে সিভিল এভিয়েশনের নতুন যোগ দেওয়া প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এ সময় বক্তারা সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এবার কৃষি সংবাদ। বরেন্দ্র অঞ্চলে জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বঙ্গবন্ধু ধান 100 সহ অন্যান্য জাতের ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি করাও সম্ভব বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। এবার প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে মেঘনা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বহু স্থাপনা। এর মধ্যে সর্বস্ব হারিয়েছেন সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কমপক্ষে 5,000 পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও 3,000 পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার সহায়তা চেয়েও প্রশাসনের সাড়া না পাওয়ায় সর্বস্ব হারানোর সংখ্যা বাড়ছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছে। শুক্রবার বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার খেলার খবর।